আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। 6 ঘন্টা পর ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ প্রত্যাহার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি। মধ্যরাত পর্যন্ত 144 ধারা বলবৎ। দখল দূষণে বেহাল দশা বগুড়ার ঐতিহ্যবাহী পাঠাকাটা খালের। খাল পুনরুদ্ধার করে হারানোর রূপ ফিরিয়ে আনার দাবি এলাকাবাসীর। এবং মাদারীপুরে আমন ধান রোপণে ব্যস্ত কৃষকরা। কৃষি উপকরণের দাম বেশি হওয়ায় লাভ নিয়ে দুশ্চিন্তায় চাষিরা। ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অচল অবস্থায় এখনো কাটেনি। তবে কর্তৃপক্ষের আশ্বাসে 6 ঘন্টা পর ঢাকা ময়মনসিংহ রেলপথ অবরোধ প্রত্যাহার করেছে শিক্ষার্থীরা। এর আগে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়ার পর ছাত্রীরা অনেকেই চলে গেলেও ছাত্ররা হল ছাড়েনি। কর্তৃপক্ষের সিদ্ধান্তের প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলন অব্যাহত রাখে। দাবি বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ও ব্যাংক সহ অন্যান্য ভবনে তালা ঝুলিয়ে দেয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ডক্টর আব্দুল হালিম জানিয়েছেন, উদ্ভূত পরিস্থিতি নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বসতে রাজি আছে। জুলাই সনদ ছাড়া জাতীয় নির্বাচন আয়োজন সঠিক হবে না বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি ও রংপুর দিনাজপুর অঞ্চলের পরিচালক আব্দুল হালিম। সকালে রংপুর মহানগর জামায়াত কার্যালয়ের এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, নির্বাচনের জন্য সমতল ক্ষেত্র বা লেভেল প্লেইং ফিল্ড এখনো তৈরি হয়নি। আইনের ভিত্তি ও নিরপেক্ষ পরিবেশ ছাড়া নির্বাচন আয়োজন দেশের রাজনৈতিক সংকটকে আরও গভীর করবে বলেও মনে করেন জামায়াতের এই নেতা। আমরা নতুন পদ্ধতিতে সকলের অংশগ্রহণে আমরা নির্বাচন চাই। এই জন্যে ফেয়ার পদ্ধতিতে নির্বাচনের আবারও আমরা জোর দাবি জানাচ্ছি। বরগুনা জেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে বরগুনা সদর থানার দায়ের করা মামলায় 12 আওয়ামীপন্থী আইনজীবীকে কারাগারে পাঠানো হয়েছে। সকালে বরগুনা জেলা ও দায়রা জজ সাইফুর রহমান তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর এ আদেশ দেন। এর আগে তারা আদালতে আত্মসমর্পণ করেন। 2023 সালের 17 মার্চ বরগুনা জেলা বিএনপি কার্যালয়ে হামলার এ ঘটনা ঘটে। নাটোরের নলডাঙ্গার হালতি বিলে মাছ ধরতে গিয়ে ঝড়ের কবলে পড়ে পৃথক নৌ দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। এলাকাবাসী জানায়, গত মধ্যরাতে সিংড়া উপজেলার ঢাকডোর গ্রামের 3 জেলে নৌকা নিয়ে পার্শ্ববর্তী নলডাঙ্গা উপজেলার হালতি বিলের মোহনপুর এলাকায় মাছ ধরতে যায়। এক পর্যায়ে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এতে 2 জন সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হয় আল আমিন নামে এক যুবক। পরে গ্রামবাসী হাজারি বড়শির মাধ্যমে তার লাশ উদ্ধার করে। এদিকে একই রাতে হালতি বিলের খাজুরা গ্রামের 3 কিশোর নৌকা নিয়ে বিলে মাছ ধরতে গেলে ঝড়ের কবলে পড়ে তাদের নৌকাটি ভাসতে ভাসতে নুরিয়াগাছা নামের এক দ্বীপ গ্রামে চলে যায়। পরে সকালে তাদের উদ্ধার করা হয়। বেহাল দশা বগুড়ার গাবতলীর ঐতিহ্যবাহী পাঠাকাটা খালের। 4 দশক ধরে স্থানীয়দের কৃষি উৎপাদন ও গ্রামীণ অর্থনীতিতে ভূমিকা রাখা খালটি পুনরুদ্ধারের আহ্বান স্থানীয় সহ সচেতন মহলের। বগুড়া থেকে আজিজুল হাকিম রুমনের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কৃষিতে বিপ্লব আনার নানা উদ্যোগের অংশ হিসেবে 1981 সালে বগুড়ার গাবতলী উপজেলার নারুমালা ইউনিয়নে খনন করা হয় পাঠাকাটা খাল। কৈচার বিল থেকে ইছামতি নদী পর্যন্ত 3 কিলোমিটার দীর্ঘ খালটি খননের ফলে শুষ্ক মৌসুমে বোরো ধান চাষে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল। এছাড়া সারা বছর পানি থাকার কারণে খালটি কেন্দ্র করে মাছ ধরা সহ জীবিকার নানা ক্ষেত্র তৈরি হয়েছিল। তখন পানি থাকছে, পানি দিয়ে আমরা পানি ব্যবহার করছি, আমরা ফসল আদি করছি, এই সমস্ত সুবিধা পাইছি আমরা। হ্যাঁ, মাছ মারা হচ্ছে, তখন প্রচুর মাছ আছে। তখন খাল খননটা যদি ঠিক মতো থাকতো, আগে আমরা মনে করেন অনেক সুবিধা পাইছি, বর্তমানে এখন কোনো সুবিধা পাচ্ছি না। তবে প্রভাবশালীদের দখল আর দূষণে বর্তমানে খালটি মৃতপ্রায়।
এর ওপর নির্মিত সেতুটিও জরাজীর্ণ হয়ে পড়েছে। যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা। খালটা সম্পূর্ণভাবে আপনার পাবলিকের দখলে গেছে। তারা চতুর্দিক থেকে আঁটে ওই খালের পানি নিষ্কাশনের খুব সমস্যা। পুনরায় যাতে অতি তাড়াতাড়ি খনন হলে এই গাবতলীবাসীর কৃষকের জন্য সবচেয়ে বেশি লাভ হবে। খালটি খননে মন্ত্রণালয়ে অর্থ বরাদ্দ চেয়ে চিঠি পাঠানো হয়েছে বলে জানায় পানি উন্নয়ন বোর্ড। খালটি আমরা খননের জন্য এবার প্রস্তাব করেছি। আমরা ব্যয় ধরেছি 88 লক্ষ টাকা। এই বাজেটটা পেলে আমরা এবারই খনন করে দেব। আমরা মনে করি এটা ধারাবাহিকতা রক্ষা করতে পারলে ভবিষ্যতে আমরা আমাদের পানিটাকে ব্যবহার করে কৃষিকে আবার সেই আগের জায়গায় নিয়ে যেতে পারবো। খালটি দ্রুত সংস্কারের দাবি জানালেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক। আমরা কিন্তু এই বড় মৌসুমে যে বাংলাদেশে কোনো ধান উৎপন্ন হয় সেটি কিন্তু কোনো রকমভাবে জনপ্রিয়তার জায়গা ছিল না। আজকে সেটি কিন্তু বাংলাদেশের প্রধানতম ধান উৎপন্ন করার মৌসুম, সেটির সূচনাকারী কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। পাচাকাটা খালটি খনন করে এর হারানো রূপ ফিরিয়ে আনার দাবি বগুড়াবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মেঘনা নদী থেকে অবৈধভাবে বালি উত্তোলনের অভিযোগে 2 জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 1 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হল কিশোরগঞ্জের ভৈরবের আব্দুর রশিদের ছেলে আহমদ আলী ও নরসিংদীর রায়পুরা উপজেলার শাহজাহান মিয়ার ছেলে আমজাদ হোসেন। সকালে মেঘনা নদীর চর সোনারামপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফে মোহাম্মদ ছড়া এ অভিযান পরিচালনা করেন। এ সময় বালি উত্তোলন কাজে ব্যবহৃত 4টি ড্রেজার ও 5টি বাল্ক হেড জব্দ করা হয়। মাদারীপুরে মাঠে মাঠে চলছে আমন ধান রোপণের কাজ। মৌসুমের শুরুতে প্রবল বৃষ্টির কারণে বীজতলা নষ্ট হয়ে যায়। পরে আদর্শ বীজতলা তৈরিতে কৃষকদের সহযোগিতায় এগিয়ে আসে স্থানীয় কৃষি বিভাগ। মাদারীপুর প্রতিনিধি এসআর শফিক স্বপনের রিপোর্ট জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। আমন ধান রোপণে ব্যস্ত সময় পার করছেন মাদারীপুরের কৃষকরা। বীজতলা থেকে হালি চারা সংগ্রহ করে জমিতে ধানের চারা রোপণ করছেন তারা। আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলনের আশায় হাড় ভাঙা পরিশ্রম করছেন তারা। মৌসুমের শুরুতে অতিরিক্ত বৃষ্টির কারণে কিছু বীজতলা নষ্ট হয়। এছাড়া নিচু জমিতে এখনও পানি থাকায় কৃষকের ধান রোপণে দেরি হচ্ছে। এদিকে সার, কীটনাশক, ডিজেল ও শ্রমিকের মজুরি বাড়ায় ধান চাষ করে লাভ হবে কিনা এ নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন কৃষকরা। কৃষি বিভাগ থেকে কোনো আমি বীজ বপন পাই নাই। এর আগে আমার বীজ নষ্ট হয়ে গেছে 2 বিঘার মতন। আমি নতুন বীজ কিনে আবার আমার জমিতে রোপণ করছি। পানি যে কায়দা আছে এই কায়দা যদি থায়াতে আশা করা যায় ফলন ভালো হইব। 2 বিঘা মতো ধান লাগাইছি, নিজে বীজ ফলাইয়া নিজে করছি। কৃষি বিভাগ থেকে পাইছিলাম 5 কেজি ধান পাইছিলাম, আর লেগে ওই 15 কেজি সার পাইছিলাম। তবে কৃষকের ধান উৎপাদন যেন ব্যাহত না হয় সেজন্য পরামর্শ সহ নানা সহযোগিতা দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। সার্বিকভাবে এবার ভালো ফলন হবে বলে আশা তাদের। আমন ধান যাতে তারা নির্বিঘ্নে চাষ করতে পারে সেজন্য তাদেরকে যে কারিগরি জ্ঞান, যে পরামর্শ সেটা আমরা দিয়ে আসছি এবং কৃষক আমাদের কথা শুনে তারা আমাদেরকে ধন্যবাদ দিয়েছে। আমরা তাদের পাশে আছি। এবছর মাদারীপুরের 5টি উপজেলায় 22,622 হেক্টর জমিতে আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে বন কর্মকর্তাদের যোগসাজশে বিগত 6 মাসে কয়েক কোটি টাকার সেগুন গাছ পাচার হওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বিকেলে হবিগঞ্জে জেলা প্রশাসক ডক্টর ফরিদুর রহমান সাংবাদিকদের সাথে নিয়ে সাতছড়ি উদ্যান পরিদর্শনকালে রিজার্ভ ফরেস্টের অভ্যন্তরে মূল্যবান সেগুন গাছ কাটা ও চুরি হওয়ার আলামত পান। এ ব্যাপারে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এর আগে দৈনিক কালবেলা প্রতিনিধি মুজাহিদ মসি ও হবিগঞ্জের আয়না পত্রিকার স্টাফ রিপোর্টার ত্রিপুরা দেবনাথ গাছ চুরির ভিডিও ধারণ করতে গেলে বন কর্মকর্তা কর্মচারীদের হামলার শিকার হন। সদ্য প্রয়াত বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মকবুল আহমেদ চৌধুরী ব্যবসার লাভের বড় অংশ সমাজ ও মানুষের কল্যাণে দুহাত উজাড় করে ব্যয় করেছেন।
মানুষের জন্য কাজ করার মূল প্রেরণা তার পিতা মকবুল আহমেদ চৌধুরীর কাছ থেকেই পেয়েছেন বলে জানিয়েছেন এটিএন বাংলার পরিচালক বার্তা হাসান আহমেদ চৌধুরী কিরণ। তার অসমাপ্ত কাজগুলো অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। মরহুম মকবুল আহমেদের দ্বিতীয় জানাজা বাদ এশা মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোড সংলগ্ন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে ঈদগাহ মাঠ কবরস্থানে দাফন করা হবে। লক্ষ্মীপুর প্রতিনিধিকে সাথে নিয়ে মিজান শাহজাহানের রিপোর্ট। আলহাজ মকবুল আহমেদ চৌধুরী, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান ও এটিএন বাংলার পরিচালক বার্তা হাসান আহমেদ চৌধুরী কিরণের পিতা। মিটফোর্ডের এই বিশিষ্ট ব্যবসায়ীর দেখানো পথে আজ অনেকেই সফল উদ্যোক্তা। জীবিকার তাগিদে ব্যবসা করলেও সমাজসেবায় পিছিয়ে ছিলেন না প্রচার বিমুখ আলহাজ মকবুল আহমেদ চৌধুরী। আমার বাবা আমার দেখা সমাজের একজন উচ্চতর মানুষের মধ্যে একজন। আমার দৃষ্টিতে তার কোনো অন্যায় আমাদের চোখে পড়েনি। মানবিকতা তার কাছ থেকে আমরা শিক্ষা গ্রহণ করেছি। আমি মনে করি এই শিক্ষা যদি ছড়িয়ে দেওয়া যায় আমার বাবার মতন, যে তিনি যেভাবে মানবিকভাবে সমস্ত সমাজকে দেশকে তিনি দেখেছেন, ঠিক একইভাবে আমরাও মনে করি আমরা যদি সেই মানবিকতা অর্জন করতে পারি তাহলে মনে করি যে বাবার আদর্শ, সেই আদর্শের মধ্যে দিয়ে আমি বলিয়ান হতে পারবো। সোমবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 85 বছরের জীবনে তার অর্জন কম নয়। মানুষ হিসাবে কারো মনে কষ্ট দিয়ে থাকলে বাবার পক্ষে ক্ষমা চাইলেন ছেলে হাসান আহমেদ চৌধুরী কিরণ। আমি তার বড় ছেলে আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমার বাবা জানতে অজান্তে ভুলবশত কোথাও কাউকে যদি কিছু কষ্ট দিয়ে থাকে, আপনারা আমার বাবাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এর আগে সকালে মরহুমের জন্মস্থান লক্ষ্মীপুর জেলার রামগঞ্জের রসুলপুর গ্রামে তার প্রতিষ্ঠিত মাদ্রাসায় প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে তার মরদেহ নিয়ে আসা হয় রাজধানীর মোহাম্মদপুরের বাসায়। মরহুমের প্রাণপ্রিয় কনিষ্ঠ নাতি লন্ডন থেকে দেশে ফেরার পর বাদেশা দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে। মৃত্যুকালে মকবুল আহমেদ চৌধুরী স্ত্রী, 2 পুত্র, 1 কন্যা, পুত্রবধূ, নাতিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। নারায়ণগঞ্জের চাষারায় ব্যক্তি মালিকানাধীন জমি রেলওয়ে কর্তৃক উচ্ছেদের পায়তারার প্রতিবাদে মানববন্ধন করেছে বিক্ষুব্ধ এলাকাবাসী। সকালে চাষারা রেল স্টেশন এলাকায় চাষারা ইসদাইল সংযোগ সড়কে এ মানববন্ধন করেন তারা। এলাকাবাসী জানান তাদের জমিগুলো সিএস রেকর্ড থেকে আরএস রেকর্ড পর্যন্ত 3টি পর্যায়ে সম্পূর্ণ ব্যক্তি মালিকানার রেকর্ড রয়েছে। এছাড়া তারা নিয়মিত সরকারকে খাজনা ট্যাক্স প্রদান করে আসছেন। এ বিষয়ে জেলা প্রশাসককে অবহিত করা হয়েছে। এরপরও উচ্ছেদ অভিযান চালালে উদ্ভূত পরিস্থিতির জন্য রেলওয়ে কর্তৃপক্ষ এবং প্রশাসন দায়ী থাকবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন এলাকাবাসী। 7 দফা দাবি আদায় ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রংপুরের লং মার্চ টু নেসকো কর্মসূচি পালন করেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার শিক্ষার্থীরা। দুপুরে কর্মসূচি পালনে রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে বিক্ষোভ মিছিল নিয়ে খামার মোড় নেসকোর আঞ্চলিক কার্যালয়ে অভিমুখে যায় আন্দোলনকারীরা। এ সময় পুরাতন ট্রাক স্ট্যান্ডে পুলিশ তাদের বাধা দিলে সেখানে অবস্থান কর্মসূচি পালন করে তারা। রংপুর ও রাজশাহী বিভাগে 10টি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা এ কর্মসূচিতে অংশ নেন। নিজ সীমানা পরিষ্কার করে ডেঙ্গু মুক্ত ও পরিচ্ছন্ন নগর গড়ি, এই প্রতিপাদ্য সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় শুরু হয়েছে মাসব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান। সকালে পৌর কর্মচারী সংসদের উদ্যোগে এ অভিযান শুরু হয়। উদ্বোধন করেন পৌরসভার নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ। এ সময় পৌর কর্মচারী সংসদের সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খান ও পৌরসভার নির্বাহী প্রকৌশলী তৌফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। এ উপলক্ষে র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। একটি ঘোষণা, এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না।
নিয়োগ নিয়ে কারোর সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।